নমস্কার। নমস্কার। সুধীর ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি ভাগবত ধর্ম ও তন্ত্রযোগ চ্যানেলে। আমাদের মাঝে উপস্থিত আছেন আনন্দমার্গ প্রচারক সংঘের অত্যন্ত সিনিয়র, অত্যন্ত গুণী একজন দাদা, আচার্য পূর্ণ দেবানন্দ অবধূত। দাদাকে আমার নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আমাদের এই প্রশ্নোত্তর পর্বে আজকে আমার প্রশ্ন হচ্ছে খাবার নিয়ে। খাবার, যারা ধর্মচর্চা করে তাদের মধ্যে বিভিন্ন ধরনের খাবার নিয়ে বিভিন্ন ধরনের রীতিনীতি প্রচলিত আছে। তো আনন্দমার্গ প্রচারক সংঘ তারা সেটাকে বলে সাত্ত্বিক খাবার, কেউ কেউ বলতেছে নিরামিষ খাবার। তো যাই হোক, যেভাবেই ডাকুক। তো দাদার কাছে প্রশ্ন হচ্ছে যে আনন্দমার্গে যোগ দিতে গেলে কি নিরামিষ খাবার বা সাত্ত্বিক খাবার এটা গ্রহণ করতেই হবে বাধ্যতামূলক, নাকি বা এর কি উপকারিতা? আমরা যে কোনো কাজ করতে চাই না কেন, যদি কোনো একটা কোম্পানিতেও আমরা যোগ দেই চাকরি করার জন্য, সে কোম্পানির কিন্তু একটা রুলস রেগুলেশন থাকে, বিধি নিষেধ থাকে, কোড অফ কন্ডাক্ট থাকে। সেগুলোকে মেনে নিতে হয়, সেগুলোকে ফলো করতে হয়। কিন্তু ধর্ম জিনিসটা তো মানুষের সব কিছু, সর্বস্ব। গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি, বাবা শ্রী শ্রী আনন্দমূর্তিজি, যিনি আনন্দ মার্গের প্রবক্তা, তিনি বলছেন, ধর্ম আমারই সাথী, ধর্ম আমারই প্রাণ, পরম পুরুষকে মানি, আমি যে তাহারই দান। এই পৃথিবীতে আমরা শুধু মানুষ নই, প্রত্যেকটা জীব, এই সৃষ্টি, জৈব অজৈব সব কিছু কিন্তু তারই অবদান, তারই মানুষ সৃষ্ট। এই পৃথিবী, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জীব, অণু পরমাণু একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলছে। তো যেহেতু মানুষ ধর্মপ্রবণ, আধ্যাত্মিকতা প্রধান, তাই তাদেরকেও আরো বেশি নিয়ম শৃঙ্খলাকে কঠোরভাবে পালন করা উচিত। মানুষ জীবনে অনুশাসন খুবই প্রয়োজন, যেটাকে বলা হয় নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন। ওবিডিয়েন্স ইজ ডিসিপ্লিন, ডিসিপ্লিন ইজ ওবিডিয়েন্স। গুরুর আজ্ঞাকে মেনে চলাটাই হলো সর্বপ্রথম, সর্বোচ্চ কথা বলা যেতে পারে। আনন্দ মার্গের যে সাধনা পদ্ধতি, অষ্টাঙ্গ যোগ সাধনা, তন্ত্র যোগ সাধনা, এটাকে পালন করতে গেলে, এটাকে জীবনে অ্যাডপ্ট করতে গেলে, শুধু যোগ সাধনা কেন, মানুষ যদি শিক্ষা জগতে এগিয়ে যেতে চায়, বৌদ্ধিক ক্ষমতা বাড়াতে চায়, তার জন্য কিন্তু খাদ্য খাবারের মূল্য রয়েছে। বলা হচ্ছে 80% ডেভেলপমেন্ট of your intellect or your brain depends on the food you eat. মানুষের 80%, 80% বৌদ্ধিক ক্ষমতা ডেভেলপমেন্ট নির্ভর করছে তার খাদ্য খাবারের উপরে। তাই মানুষকে খাদ্য খাবার খুবই সঠিকভাবে বেছে নিতে হবে, কোনটা খাওয়া উচিত, কোনটা খেলে শরীর, মন ও আত্মার
উন্নতিতে, প্রগতিতে সাহায্য করবে, কোন খাদ্য খেলে বৌদ্ধিক প্রগতিতে বাধা আসবে, আধ্যাত্মিক সাধনায় বাধা আসবে, এগুলো বেছে নিয়ে মানুষকে খাওয়া উচিত। মানুষ তো বিবেক প্রধান, বুদ্ধি প্রধান জীব, তাই বুদ্ধি দিয়ে বেছে নিয়ে তাকে গ্রহণ করা উচিত। ঠিক তেমনই আনন্দ মার্গের সাধনায় সাত্ত্বিক আহার অপরিহার্য। সাত্ত্বিক আহার গ্রহণ তাকে করতেই হয়, আর সাত্ত্বিক আহার গ্রহণ করলেই সে তার মানুষ আধ্যাত্মিক যে অভ্যাস, যে চেষ্টা বা সাধনা, আধ্যাত্মিক অনুশীলন করবে, সেটা সহযোগ হয়। তাই আনন্দ মার্গকে অনেকেই আছে আনন্দ মার্গ জয়েন করেছে, প্রাইমারি স্টেজে তারা ঠিক মাছ মাংস ছাড়তে পারছে না, তামসিক আহার ছাড়তে পারছে না, বৃত্তির প্রতারণায় হয়তো কষ্ট, কিন্তু যখন তারা আনন্দ মার্গের সাধনা পদ্ধতিতে নিজেকে নিষ্ঠা সহকারে প্রতিষ্ঠিত করেছে, ধীরে 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 কিন্তু আবার মন থেকে ওগুলো সরে যায়, মন থেকে ওর প্রতি বিরক্তি এসে যায়। আমরা অনেক জায়গায় দেখি, যেমন বিশেষ করে বাংলাদেশের মানুষগুলো সত্যিকার খুবই সরল, কিন্তু সাধনাও করে, ভক্তিও আছে, কিন্তু দেখা গেছে ওই আহারটাকে ছাড়তে পারছে না, মানে বৃত্তির দাস হয়ে থাকে। কিন্তু ধীরে ধীরে সাধনা করতে করতে ধীরে মানুষ ওগুলোকে চেঞ্জ করে নেয়। যে এমন নয় যে আনন্দ মার্গের যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সব কিছু করতে হয় না, ধীরে ধীরে গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশনের সুযোগ আনন্দ মার্গে আছে। আনন্দ মার্গ কোনো জিনিসকে কারো মাথায়, কারো ঘাড়ে চাপিয়ে দেয় না। আমাদের অ্যাপ্রোচ খুবই সাইকোলজিক্যাল অ্যান্ড রেশনাল। আমরা মানুষকে সবসময় বোঝাই, দেখো অখাদ্য খাবার খাবে না, যেগুলো খাওয়া উচিত না সেগুলো খাবে না, যেগুলো খেলে তোমার নিজের ক্ষতি হবে, তোমার শরীরের ক্ষতি হবে, তোমার বৌদ্ধিক ক্ষমতায় হ্রাস হবে, তার সঙ্গে সঙ্গে তোমার খাদ্যের কারণে হয়তো কোনো জীবকে হত্যা করতে হলো, সে জীবকে কষ্ট দিয়ে তুমি আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারবে না। কেননা জীবকে কষ্ট দেওয়া মানে শিবকে কষ্ট দেওয়া। তাই জীবকে কষ্ট, শিবকে কষ্ট দিয়ে সেই শিবের সাধনা কি করে সম্ভব হয়? কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? ঠিক তেমনি সাধনা করার জন্য, আধ্যাত্মিক পথে চলার জন্য সাত্ত্বিক আহার অপরিহার্য, এটা প্রয়োজনীয়, এটা সর্বধর্ম এটাকে গ্রহণ করে। আর সাত্ত্বিক আহারটা মানুষের যে ফিজিওলজি, সেই ফিজিওলজির অনুকূল। মানুষের মাঝখানে একটু প্রশ্ন, মানে সাত্ত্বিক আহার কি কি এখানে আছে? খাদ্য খাবার তো প্রত্যেকটা জিনিসের গুণ আছে, গুণ অনুসারে খাদ্যকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে: তামসিক, রাজসিক ও সাত্ত্বিক আহার। তামসিক আহারের মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পচা গলা বাসি খাদ্য খাবার, এগুলো সব তামসিক আহার। এর প্রভাব মানুষের, মাদকদ্রব্য, এগুলো মানুষের শরীরে তামসিকতা এনে দেয়, মনে জড়তা এনে দেয়। তাই এই খাদ্যগুলোকে বর্জিত করাই বা বর্জন করাটাই মানুষের মানে উচিত আর কি। আর দ্বিতীয় জিনিসটা হলো রাজসিক। তা রাজসিক এমন এক ধরনের খাদ্য খাবার, যে খাদ্য খেলে শরীরের লাভ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বৌদ্ধিক বা আধ্যাত্মিক প্রগতি একেবারেই হবে না, সম্ভব নয় সে খাদ্য। যেমন বেশি তেল মশলা, বেশি ঘি, বেশি ভাজা পোড়া, কফি, কোকো, এগুলো কি উত্তেজক যে খাদ্য খাবার, এগুলো খেলে যা শরীরের উত্তেজনার সৃষ্টি হয়, সেই খাদ্যটা না খাওয়াটাই ভালো। কেননা বৌদ্ধিক বিকাশের জন্যে তো ব্রেনকে, মস্তিষ্ককে কুল রাখতে হয়, এর জন্য রাজসিক খাবারটাকেও অ্যাকসেপ্ট করা যায় না। আর সাত্ত্বিক খাবার এমন কালের, সেটা হলো সর্বদেশিক, সর্বদৈহিক, সর্বকালিক, সব জায়গার জন্য উপযোগী। আর সাত্ত্বিক খাবার খেলে মানুষের
শরীরটা রোগমুক্ত থাকবে, বৌদ্ধিক জগতে খুবই তাড়াতাড়ি এগিয়ে যাবে, উন্নতি ঘটবে, ওর আধ্যাত্মিক সাধনায় সেটা সহযোগী হয়। তাই সাত্ত্বিক আহারটাকেই সাধকের জন্য, সাধক কেন, প্রত্যেকটা বুদ্ধিজীবীর জন্য সাত্ত্বিক আহারটাই অনুকরণীয়, এটাকেই পালন করা উচিত আর কি। কি কি আছে সাত্ত্বিক আহার? সাত্ত্বিক আহারে সব ধরনের শাক সবজি, সব ধরনের শাক, কিন্তু কয়েকটা শাক আছে যেগুলো মানুষকে খাওয়া উচিত না। যেমন একেবারে সরিষা শাক। লাল রঙের যে পুঁই শাকটা, তারপর সরিষা শাক, তারপর একেবারে দুধের রঙের যে বেগুনটা, এখন হোয়াইটিশ, একেবারে দুধের রঙের হয় যেটা বেগুন। তারপর ফলের মধ্যে রয়েছে দরিয়ান, একটা কাঁঠালের মতো ফল আছে, দরিয়ান ফলটা, সেগুলো তামসিক গ্রহণ সেটা কি করা আছে হয়। আমাদের দেশে? ইন্ডিয়াতে আছে, কিছু কিছু জায়গায় সেটা পাওয়া যায়। বেশিরভাগ এশিয়াটিক কান্ট্রিতে দরিয়ান বেশি পাওয়া যায় আর কি, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তার থাইল্যান্ড, এসব জায়গাতে, ভিয়েতনাম, এগুলো পাওয়া যায়। তো এই ফলটা ওরা খাওয়া উচিত না। আর যেটা আপনার মাশরুম বা মাশরুমটা তো তামসিক, তামসিক। তামসিক খাদ্যের মধ্যে পড়ে আর কি। আর ডাল, সব ধরনের ডাল এক্সেপ্ট মসুরের ডাল ও খেসারির ডাল, এই দুটো ডালই তামসিক গ্রহণ করে। এটাকে বলে গুরুপাক। ইট ইজ টু হার্ড টু ডাইজেস্ট, মানে ডাইজেশন করতে, হজম ক্রিয়াতে যাতে কষ্ট হয়, তাই এই দুটো ডাল মানে সাত্ত্বিক আহারে আসে না, এগুলো তামসিক আহারে অ্যাকসেপ্ট করা হয়েছে। কিন্তু প্রোটিনের জন্য সব ডালগুলো, তার বিশেষ করে যে সয়াবিন, সয়া ডাল, সেটা হলো সব থেকে পুষ্টিকর। সেটা মাংস থেকেও 12 গুণ বেশি প্রোটিন তার ভেতর থাকে। রেগুলার খাদ্যে সেটাকে গ্রহণ করলে মানুষের প্রোটিনের অভাব দূর হয়ে যায়। সব ধরনের মিল্ক প্রোডাক্ট, হ্যাঁ, দুধ, দই, এগুলো সাত্ত্বিক আহারে। এটা শাকাহারী নয়, হ্যাঁ, কিন্তু এটা সাত্ত্বিক, এর গুণ খুবই পজিটিভ, শরীরের উপরে, বৌদ্ধিক ক্ষমতার উপরে খুবই এফেক্টিভ হয়। তাই দুধটাকে, এর জন্য সাত্ত্বিক আহারকে বলা যেতে পারে ল্যাক্টো ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানিজম সঙ্গে সঙ্গে দুধটাকেও গ্রহণ করা, ইট ইজ অ্যাকসেপ্টেড ইন সেন্টিয়েন্ট ফুড। আর সেন্টিয়েন্ট বলতে কিন্তু শাকাহারী নয়, সেন্টিয়েন্ট বলতে সাত্ত্বিক। সাত্ত্বিক, হ্যাঁ। তো আমরা সাত্ত্বিক আহার গ্রহণ করি, যে খাদ্য শরীর, মন ও আত্মার ত্রিস্তরেই উন্নতি বিধানে সাহায্য করে আর কি। একটু আগে আপনি বললেন যে মানে জীবকে কষ্ট দেওয়া যাবে না আর কি, খাবার হিসেবে যে আপনি যাকে গ্রহণ করতেছেন, যে সেই জীবটাকে, মানে কোনো জীবকে কষ্ট না দিয়ে সেই খাবারটা নিতে হবে। কিন্তু আপনি যখন শাক খাবেন, মানে শাকটাকে তো কাটতে হবে, শাকে সেই গাছটা তার তো জীবনটা চলে যাচ্ছে। বায়োলজিতে কিন্তু এই কথাটা মেনেছে, সেটা হলো জীবাহ জীবস্য ভোজনম। শাস্ত্র বলেছে জীবাহ জীবস্য ভোজনম, মানে একটা জীব কিন্তু অন্য জীবের উপরে খাদ্যের জন্য নির্ভরশীল। এক জীব অন্য জীবের খাদ্য হয়ে থাকে। কিন্তু যেমন এই কথাটা সত্য যে জীবাহ জীবস্য ভোজনম, কিন্তু এই কথাটাও মেনে নিতে হবে সর্বঃ জীবঃ সর্বজীবস্য ভোজনম নাস্তি। প্রত্যেকটা জীব প্রত্যেকটা জীবের আহার হতে পারে না। তাই একটা জীবের জন্য সব কিছু আহার হতে পারে না, এটাও মেনে নিতে হবে। যে খাদ্য শৃঙ্খলা রয়েছে, তারপর ফিজিওলজি রয়েছে, শারীরিক স্ট্রাকচার, কাঠামো রয়েছে, সে অনুসারে দেখা যাচ্ছে যে মানুষের যে ফিজিওলজি, সেটা হলো পিওরলি হার্বিভোরাস, যেটাকে বলা হয় শাকাহারী। হ্যাঁ, আর এটা গ্রহণ করলেই বা মানুষের যে পূর্বপুরুষ, দেখা গেছে বাঁদর, শিম্পাঞ্জি, ওরাংওটাং, বাই নেচার তারাও কিন্তু ভেজিটেরিয়ানিজমকেই অ্যাকসেপ্ট করে আর কি। তাহলে একটা প্রশ্ন মাঝখানে করতেছি, সেটা হচ্ছে না, প্রথম প্রশ্ন আর করা হয়েছিল যে জীবকে কষ্ট দেওয়া হয় না।
তো এখানে কষ্ট দেওয়ার প্রশ্ন কখন ওঠে? যেমন যেহেতু মানুষও এই খাদ্য শৃঙ্খলার বাইরে নেই, এই খাদ্য শৃঙ্খলা মানুষকে পালন করতে হবে, আর তাই মানুষকে বাঁচতে হবে। যেহেতু মানুষ এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, বৌদ্ধিক ক্ষমতার কারণে সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে গ্রহণ করা হয়েছে, তাই মানুষকেও কিন্তু বেঁচে থাকতে হবে। তাই বেঁচে থাকতে গেলে তাকে খাদ্য গ্রহণ করতে হবে। তো এখন খাদ্য কিভাবে গ্রহণ করতে হবে? তা সেই খাদ্য গ্রহণটা তাকে খুবই খাওয়ার আগে ভাবতে হবে যে এমন খাদ্য আমি খাবো যে খাদ্য আমার শরীর, মন ও আত্মা তিনটার উন্নতি বিধান করতে পারে। সঙ্গে সঙ্গে অন্য যে এমন খাদ্য খাবো যার মধ্যে চেতনার বিকাশ খুবই কম হয়েছে, অচেতন নয়, যার মধ্যে চেতনার বিকাশ কম হয়েছে। যেমন শাক সবজির তুলনায় মুরগি, হাঁস, ছাগল এর চেতনা অনেক উন্নত, মাছের মধ্যে অনেক উন্নত চেতনা রয়েছে। তাই তাদেরকে তো বাঁচতে দিতে হবে, নিজেকেও বাঁচবে। তো এখন দেখা গেছে শাক সবজি খেলে আমরা বাঁচতে পারি, তার চেতনাও কম, ঠিক আছে? তাই শাক সবজিটা আমাদেরকে খেতে হবে। দেখা গেছে যারা আমরা শাকাহারি, তো দেখা গেছে যে ফলটা পাকার পরেই আমরা ফলটাকে বেশিরভাগে গ্রহণ করি। ধান যখন পেকে যায় তখনই তাকে কাটা হয়, গম কেটে যায় তখনই কাটা হয়। মানে প্রত্যেকটা জীবের ফুলেস্ট অভিব্যক্তির সুযোগ দেওয়ার পরেই সেটাকে আমরা গ্রহণ করি আর কি। তাই প্রত্যেকটা কাজের পিছনেই যুক্তি ও বুদ্ধি ও মানবতা ও নৈতিকতা থাকতে হবে। যেখানে আমি শাক সবজি খেয়ে বাঁচতে পারি, যেখানে ভাত রুটি খেয়ে বাঁচতে পারি, সেখানে একটা উন্নত জীবকে হত্যা করা কতটুকু যে মানবতা যুক্তিসম্পন্ন সেটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। তাই এটা অবশ্যই অমানবিক। কিন্তু একটু আগে আপনি যে কথাটা বললেন যে মানুষের যে পূর্বপুরুষ বা সভ্যতার আদিতে, কিন্তু আমরা তো দেখেছি যে তারা শিকারী ছিল, যে তারা শিকার করত, বন্য যত প্রাণী আছে আর কি, হরিণ থেকে শুরু করে এমনকি ভালুক পর্যন্ত তারা শিকার করত। শিকার করেই তো মানুষ যে প্রথমে দিকে তারা কাঁচাই খেত, তারপর যখন আগুন আবিষ্কার হলো তারপরে তারা আগুনে পুড়িয়ে সেটা খেত। এবার আপনি যেটা বললেন যে মানুষের যে শারীরিক গঠন সেটা নাকি ফুললি এটা হার্বিভোরাস বা তৃণভোজী প্রাণীর মতো। হ্যাঁ, অফকোর্স। এখন যদি আদিম যুগের কথা, আদি মানবের কথা দেখি, আদি মানবের যদি নেচারকে আমরা অ্যানালাইসিস করি তখন দেখব আদি মানব কিন্তু সবসময় স্বীকার করেনি। ওরা পশু হত্যা তখনই করেছে যখন ফল, মূল, রুট, ভেজিটেবলস এগুলো শেষ হয়ে যায়, যখন খাবার কিছুই থাকে না তখনই তারা সেটাকে দেখেছে কিছুই নেই, তা বাঁচার তাগিদে একটা শিকার সাথে করে। কিন্তু শিকার করে করে মেরে মেরে তার জমিয়ে কখনো রাখেনি। এটাই আদি মানবের, যেরকম ফ্রিজে রাখা হয় সেটা রাখা হতো না, সেটা ওই মেরে এগুলো করা হতো না। কিন্তু যেখানে খাদ্যের প্রাচুর্য দেখা গেছে, যেখানে যে আমাদের ভারতবর্ষের যে সভ্যতাকে দেখি আবহাওয়া, এখানে তো বিভিন্ন ধরনের ফল মূল, ধান, শস্য একেবারে প্রাচুর্য। তাই এখানে দেখা যাচ্ছে বাই নেচার এখনও যদি দেখা যায় যে ট্রাইবেল এরিয়াতে মানুষ শাকসবজিকে বেশি পছন্দ করে। স্বাভাবিকভাবে শাকসবজিকেই তার বেশি পছন্দ করে। কিন্তু যেখানে বরফ প্রধান দেশ বা আইস ওরিয়েন্টেড সে দেশে কিন্তু এই শিকারগুলো বেশি। তাই দেখা গেছে আর্যদের মধ্যে শিকার করা, পশু হত্যার গুণগুলো বেশি দেখা গেছে। কিন্তু যারা অনার্য, মানে যারা ভারতের আদিবাসী, তাদের মধ্যে ওগুলো কিন্তু খুবই কম দেখা গেছে। এর জন্য দেখা গেছে যে খাদ্যর যে স্টাইল সেগুলো চেঞ্জ হয়ে যায়
দেশকাল পাত্রের পরিবর্তনে, জিওগ্রাফি, টপোগ্রাফির পরিবর্তন খাদ্য চেঞ্জ হয়ে যায়। আমি বলতে একটু মিস করে গেছি যে যেটাকে আমরা তামসিক আহার বলি, সে তামসিক আহারটা কিন্তু ঠান্ডা দেশে যে যে খাদ্যটা এই দেশে তামসিক মনে হয়, সে দেশ যদি ঠান্ডা প্রদেশে সেটা কিন্তু রাজসিক হয়ে যায়, আর যেটা রাজসিক খাবার সেটা সাত্ত্বিক হয়ে যায়। এভাবে চেঞ্জ হয়ে যায়, গুণ পরিবর্তন হয়ে যায়। তাই দেশকাল পাত্র অনুযায়ী মানুষের খাদ্যকে গ্রহণ করা উচিত। আর সবসময় নিজের মানবিকতা, বুদ্ধি, বিবেককে কখনো সেখানে ভুলে গিয়ে কোনো কাজ মানুষকে করা উচিত নয়। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে তবে কি কোল্ড কান্ট্রিতে মানুষ মাংস খাবে? এখানে এখন গ্লোবালাইজেশনের টাইম। গ্লোবালাইজেশনে দেখা গেছে কোনো কান্ট্রিতে খাদ্যের অভাব এখন নেই। তা সব জায়গায় যখন গ্রেন, সিরিয়ালস, ডাল, বিনস, প্রাচুর্য আছে, সেখানে জীব হত্যা করার কোনো তো অর্থই নেই। প্রত্যেকটা জীব বাঁচতে চায়। যেমন আমার জীবনটা আমার জন্য প্রিয়, ঠিক তেমনি প্রত্যেকটা জীব তার জীবনটা তার জন্য প্রিয় হয়। তো অন্য জীবের তার ক্ষেত্রে গিয়ে দখল দেওয়া, তাকে হত্যা করা কখনোই মানবিকতা সে সমর্থন করে না ওটাকে। আচ্ছা, অনেকে যেটা বলে থাকে যে মানুষের তো ক্যানাইন টিথ আছে, তো সেই ক্যানাইন টিথ প্রমাণ করে যে মানুষ আসলে মাংসাশী প্রাণী। তো এই ক্ষেত্রে আপনার হতে পারে ক্যানাইন টিথ আছে, কিন্তু যারা সত্যিকারের ক্যানাইন আর মানুষের ক্যানাইনের মধ্যে অনেক ডিফারেন্স। যারা ক্যানাইন অ্যানিমালস যেটাকে বলা হয়, যেমন বাঘ, ভালুক, সিংহ, কুকুর, বিড়াল, তাদের ক্যানাইন কিন্তু একবার লম্বা লম্বা। আর ক্যানাইনের কাজটা কি? ক্যানাইনের কাজটা হলো চিড়ে খাওয়া, ওটাকে চিড়ে ফেলা। তাদের কাছে তো চাকু ছুরি নেই, তো ওটাকে চিড়ে ফেলা, আর তারপর সেটা চিড়ে ওটাকে গিলে ফেলা। দেখা গেছে যে মাংসাশী জীব ওরা কিন্তু হাড়গুলো খায় না। কেন? হাড় চাবানোর জন্য সেই যে ফ্ল্যাট মোলারটি তাদের মধ্যে নেই। হাড়গুলো চাবানো, মাংসগুলো গিলে গিলে শুধু টেনে হেঁচড়ে ওটাকে গিলে ফেলে। কিন্তু দেখা গেছে যত শাকাহারী জীব তাদের মধ্যে ফ্ল্যাট মোলার টিথগুলো খুবই উন্নত, স্ট্রং। তাদেরকে চাবাতে হবে। আর কী চাবাতে হবে? শাকসবজি বেশি চাবাতে হয় তাকে, তার যে এগুলোকে প্রোটিনগুলোকে ভেঙে প্রিডাইজেশন করে। এর জন্য যত শাকাহারী জীব তারা সবসময় চাবাতে থাকে। তাই মানুষের যে ফ্ল্যাট মোলার টিথ অনেক উন্নত অন্য শাকাহারী জীবের মতো, কিন্তু যতটা ফ্ল্যাট মোলার টিথ উন্নত ততটা ক্যানাইন উন্নত নয়, কোনো একবারে পাশের। তারপর আরেকটা যুক্তি আমি দিচ্ছি, মানুষ যেহেতু এভলিউশনের পথ ধরে এগিয়ে এসছে, বিবর্তনের পথ ধরে, তো পূর্ববর্তী যে জীবনের সেই কিছু অংশটা হতে পারে, কিন্তু সেটা অতটা অ্যাক্টিভও নয়, ফাংশনাল নয়। যেমন মানুষের শরীরে অ্যাপেন্ডিক্স, ওটা কোনো কাজের নয়, ওটাকে কেটে ফেলে দিতে হয়। ঠিক ক্যানাইনের মানুষের খুবই একটা এখন প্রয়োজনীয়তা নেই, কিন্তু সেটা স্বরূপ বদলে আছে। যেমন দেখা গেছে যে মানুষের মধ্যে যে পিটিউটারি গ্ল্যান্ডস, সে পিটিউটারি গ্রন্থি মানুষের মধ্যে খুব উন্নত, কিন্তু ওই পিটিউটারিটা দেখা গেছে টিকটিকির মধ্যেও রয়েছে। কিন্তু মানুষের পিটিউটারি আর সেই টিকটিকির পিটিউটারির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কিন্তু টিকটিকির ওই পিটিউটারি ইউজ কি? ও কী করে? খাদ্য গ্রহণের জন্য পিটিউটারি ইউজ করে। পিটিউটারি কনসেন্ট্রেট করার ফলে ওর হরমোন সিক্রেট হয়, ওটাকে সম্মোহনী। তো ওর সামনে যে পোকামাকড় ওগুলোকে সম্মোহিত করে, ওদেরকে টানে, তারপর ধরে, ওর একটা উদ্দেশ্য। কিন্তু মানুষের পিটিউটারি ফাংশন সেটা কি, সেটা এন্ডোক্রাইনোলজি পড়লে মানুষ বুঝতে পারে মানুষের মস্তিষ্ক যে কত উন্নত, সেই টিকটিকি বা ক্রোকোডাইল বা বিভিন্ন জীব থেকে অনেক উন্নত। তাই এখন বলা যেতে পারে না যে মানুষ টিকটিকির মতো খাদ্য খাবে। আর তারপর আমরা তো আদি মানব নই, আমরা তো এখন সেই জঙ্গলি পশুও নই, আমরা তো উন্নত, সভ্য, বৌদ্ধিক ক্ষেত্রে এগিয়ে আছি, আধ্যাত্মিকতার ক্ষেত্রে এগিয়ে আছি।
হ্যাঁ, জ্ঞান বিজ্ঞানে এগিয়েছি, আমাদের খাদ্য খাবার যে সেই আদি মানবেরই হয়, তখন তো মানবতার প্রগতিকে নামে এটাকে একটা কলঙ্ক হয়ে দাঁড়াবে, তাই না? অবশ্যই। হ্যাঁ। দেখা গেল যে মানুষ স্বাভাবিকভাবেই তৃণভোজী প্রাণীর মতো, এবং তার জন্য সেই ব্যবস্থা, তার শারীরিক গঠন, দাঁতের গঠন আমরা বললাম, আর যে পৌষ্টিক তত্ত্ব সেটা সম্ভবত এইরকমই। কিন্তু যে পুষ্টিবিজ্ঞানী যারা আছেন, সেই পুষ্টিবিজ্ঞানের মতে কিন্তু মানুষের জন্য অত্যাবশ্যকীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলি আর কি, সেই অ্যামাইনো অ্যাসিড সবগুলি কিন্তু উদ্ভিজ্জ প্রোটিনে পাওয়া যায় না, সেটার জন্য প্রাণীজ প্রোটিনের দরকার পড়ে। কিন্তু আপনারা তো প্রাণীজ প্রোটিন, মাংস, মাছ খেতে নিষেধ করতেছেন, তো মানুষ সেটা সাপ্লিমেন্টের সাথে কীভাবে পূরণ করবে মানুষ? এখানে প্রশ্ন দুটো। প্রথম, যে অ্যামিনো অ্যাসিড মানুষের প্রয়োজন। দ্বিতীয় জিনিসটা, যে অ্যামিনো অ্যাসিড ক্ষতিপূরণ কিভাবে হবে, সাপ্লিমেন্টারি কী করে সম্ভব হবে। তো প্রথমত এই খাদ্য বা ডায়েটিশিয়ান, নিউট্রিশিয়ান যেটাকে বলা হয়, তাদের অনুযায়ী বলে প্রোটিন। কিন্তু আগে এটা বলা হতো, বর্তমান বিজ্ঞান কিন্তু প্রোটিনের উপর অতটা প্রেশার দেয় না। আগে বলতো প্রোটিনই কি সব কিছু, কিন্তু দেখা গেছে বিজ্ঞান এটা মেনে নিয়েছে এখন যে প্রোটিনের কিন্তু খুব একটা বেশি প্রয়োজন নেই মানুষের শরীরে। একটা মানুষের চলাফেরার জন্য পার ডে মাত্র 65 গ্রাম প্রোটিন প্রয়োজন হয়। আর 65 গ্রাম থেকে বেশি যখন প্রোটিন মানুষ খেয়ে ফেলবে, তখন তো তাহলে অন্য ধরনের ব্যাধি দেখা যাবে। শরীরে যখন হাইপার প্রোটিনিজম হয়ে যায়, প্রোটিনের মাত্রা বেড়ে যায়, তখন কি হয়, ওই প্রোটিনটাকে শরীর থেকে বের করতে হয়। হ্যাঁ, আর সে বের করার জন্য কি করে, রক্ততে ক্যালসিয়াম প্রয়োজন হয়। তো ক্যালসিয়াম কোত্থেকে আসবে? হাড় থেকে আসবে। তো এদের ধীরে ধীরে হাড় দুর্বল হয়ে যায় হাইপার প্রোটিনিজম। এর জন্য প্রোটিন ততটুকুই আমাদের নেওয়া উচিত যতটুকু আমাদের দেহের জন্য প্রয়োজন। যে প্রত্যেকটা ভিটামিন, মিনারেলস, তার একটা লিমিটেশন আছে। যেমন আর্সেনিকেরও প্রয়োজন আছে, পটাশিয়ামেরও প্রয়োজন আছে, সব কিছু আমাদের শরীরে, কিন্তু খুবই কম মাত্রায় সেটা প্রয়োজন আছে, তাই না? এখন আর্সেনিক প্রয়োজন মানে সে আর্সেনিকের একটা ইনজেকশন নিয়ে নেবো। যে যদি লোহা প্রয়োজন আছে, আমরা কি লোহা খাবো? হ্যাঁ, অবশ্যই না। অ্যালুমিনিয়াম দরকার আছে, অ্যালুমিনিয়াম চিবে চিবে খাবো, সেটা হয় না। ক্যালসিয়াম প্রয়োজন আছে, হাড় চিবে চিবে খাবো, সেটা তো নয়। ঠিক তেমনই এই অ্যামিনো অ্যাসিডের কথা যেটা বলছো, এই সব ধরনের, তারপর অ্যামিনো অ্যাসিড মাংসতে পাওয়া যায়, তাই না? এখন এই মাংসাহাসী জীবের তার মধ্যে অ্যামিনো অ্যাসিড কোত্থেকে আসে? সেও তো তৃণের উপরে নির্ভর করে। নিশ্চয়ই অনেকেই মাংসাশী জীবের তৃণের উপরে নির্ভর করে। তারপর দেখা গেছে যে প্রোটিন প্রয়োজন, শক্তি প্রয়োজন। তো শক্তি কি আমাকে সিংহের মতো হতে হবে? আমাকে কি বাঘের মতো শক্তি প্রয়োজন? কিন্তু আদৌ কি বাঘ, সিংহ কি খুব শক্তিশালী? দেখা গেছে যে তৃণভোজী জীব মাংসাশী জীব থেকে অনেক শক্তিশালী। ঘোড়া তো কখনোই মাংস ডিম খায় না, তার অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন নেই। সে কি খায়? ছোলা খায়, ঘাস খেয়ে এত শক্তিশালী যে সারাদিন দৌড়াতে চায়, কখনো ক্লান্ত হয় না। বাঁদর গাছ পাতা খেয়ে সবসময় সারাদিন লাফাতে থাকে, সারাদিন। বাঁদরের স্ট্রাকচার মানুষের স্ট্রাকচার একই রকম, কিন্তু সে তো ডাল, চাল এগুলো পায় না, সে তো মাংস, মটন, চিকেন এগুলো খায় না, তবু সে পাওয়ারফুল, আমাদের থেকে শক্তিশালী, এক গাছ থেকে আরেক গাছে জাম্প করে যায়। তে মানে এই যে মানুষের অ্যামিনো অ্যাসিড খুব প্রয়োজন, সে যুক্তিটা এখানে কাজ করছে না। হাতি কি সিংহর থেকে দুর্বল? হাতির মধ্যে যে শক্তি, সেটা তো অনেক, কত হাজার গুণ বেশি সিংহ থেকে। সিংহ শক্তিশালী নয়, সিংহ হলো হিংস্র। ওর হিংস্রতার ফলে বড় বড় জীব হিংস্র। ও কি করে? হাতিকে দেহ বলে কখনো পরাস্ত করতে পারে না। সে কি করে? দৌড়ে গিয়ে তার ক্নাইনটাকে হাতির গলায় বা তার সুঁড়কে চেপে দেয়, অন্য জীবকে। এখানে হরিণ একটা সিংহ থেকে অনেক শক্তিশালী, বা তার থেকে স্পিডে চলে হরিণ।
কিন্তু সে তো সরল, ইনোসেন্ট, তাই তার গলা টিপে ধরে তো মরে যায়, শ্বাসরোধ হয়ে মরে যায়। তাই এটা বলা একেবারে লজিক্যাল নয় যে একেবারে খুব প্রোটিন এগুলো হ্যাঁ, যে সাত্ত্বিক বা তৃণের মধ্যে যে প্রোটিনগুলো রয়েছে সেগুলো যেমন ডাল বা সয়াবিনের মধ্যে সব ধরনের প্রোটিন রয়েছে, সব ধরনের ডালের মধ্যে প্রোটিন রয়েছে। তো কখনো কখনো মিক্সড ডাল এগুলো খেয়ে এক বাটি ডাল সকালে, এক বাটি দু বাটি ডাল খেয়ে সারাদিনের জন্য প্রোটিন মানুষের সাফিসিয়েন্ট হয়ে যায়। তো এই লজিক এখানে স্ট্যান্ড করে না। আর তাই দেখা গেছে যে জঙ্গলে যে ঘুরে বেড়ায় যে হাতি, তার তো মা বাবা তাদের জন্য কোনো সায়েন্টিস্ট নেই, তাদের জন্য কোনো ডায়েটিশিয়ান নেই যে তাদেরকে এত গ্রাম ডিম খেতে হবে, এত গ্রাম মাংস খেতে হবে, সেগুলো নেই, কিন্তু তারা শক্তিশালী ভালো করে বাঁচে। লজিক এখানে যে মানুষের শরীর এমনই একটা যন্ত্র, জৈবিক যন্ত্র, বায়োলজিক্যাল মেশিন, হিউম্যান বডি ইজ এ বায়োলজিক্যাল মেশিন। এই বায়োলজিক্যাল মেশিনে কয়েকটা জিনিস প্রয়োজন: কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেল। এগুলো যখন শরীরে চলে আসে, এই শরীর নিজস্ব প্রয়োজনে সব কিছু ভিতরে তৈরি করে নেয়। এটাকে বলে বায়োলজিক্যাল মেশিন। অভাব অনটন সব এগুলো তৈরি করে নেয়। তাই মানুষকে বিভিন্ন লিভস, গ্রেনস এগুলো খাওয়ার পরে যে কিছু যদি অভাব থাকে, এই শরীর সেখানে নিজেই তৈরি করে নিতে পারে। তাই এটা নিয়ে কোনো আহামরি নয়, এত চিন্তা করে লাভ নেই যে ছোটোবেলা সকাল বাচ্চাকে হৃষ্টপুষ্ট করার জন্য ডিম খাওয়াতে হবে, তো মাছ খাওয়াতে হবে। একে এটা আরও ক্ষতি করে। বাচ্চারা অল্প বয়সে বিভিন্ন সিরিয়াস রোগ ধরে। আজকাল দেখা গেছে অল্প কম বয়সেই বাচ্চাগুলো এই যে তথাকথিত যে নিউট্রিশিয়ানদের কথা শুনে আজকাল সব ছেলে মেয়েরা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, হার্টের ডায়াবেটিস বা বিভিন্ন ধরনের রোগ ধরছে। তাই যে স্বাভাবিক যে খাদ্য শৃঙ্খলা, সেই জিনিসটাকে মেনে চললেই মানুষ সত্যিকারের মানুষের মতো জীবনযাপন করতে পারে। অনেক গুরুত্বপূর্ণ আজকে আলোচনা হলো, অনেক কিছু শিখতে পেলাম। দাদাজিকে আমার অনেক অনেক নমস্কার, প্রণাম। আর শুধু দর্শকবৃন্দ, ভাই বোনেরা, আমরা আমাদের পক্ষ থেকে দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তীতে আমাদের আরও কিছু প্রশ্ন আসবে, দাদাকে আবারও কিছু প্রশ্ন করব, আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। নমস্কার।